হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে না অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি। যেহেতু আজকে একটু কাজের চাপটা বেশি রয়েছে, তাই ভাবলাম একটু ভোর ভোর ঘুম থেকে উঠে পড়া যাক। আমি না যেদিন একটু কাজের চাপ বেশি থাকে সেদিন একটু ভোর ভোর ঘুম থেকে ওঠারই চেষ্টা করি। তবে রোজ যদি এই ভোর ভোর ঘুম থেকে উঠি তাহলে শরীরটা না অনেকটা ক্লান্ত হয়ে যায়। ওই যে ঘুমের ঘাটতি পড়ে যায় তো সেই জন্য। তবে তাই ভেবেছি যে যেদিন একটু কাজের চাপ বেশি থাকবে সেদিন আমি একটু ভোর ভোর করে ঘুম থেকে উঠে পড়ব, আর বাকি দিনগুলো একটু বেলা করে উঠব। তাহলে আমার ঘুমের অতটা ঘাটতি হবে না, আর এদিকে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। সত্যি জানো তো, এই যে এখন বুঝি যে মানুষের শরীরে ঘুমের কত প্রয়োজন, তবে এটা কিন্তু বিয়ের আগে কখনোই বুঝতে পারিনি। কেন কি, বিয়ের আগে কিন্তু যেটা প্রয়োজন তার থেকে বেশি হয়তো ঘুমাতাম, কিন্তু বিয়ের পরে সেটা উল্টো হয়ে গেছে। যেটুকু ঘুম প্রয়োজন তার থেকে কিন্তু কম ঘুম হয়। সেই কারণে শরীরটা অনেক ক্লান্ত লাগে, আর শরীরের মধ্যে না কেমন একটা যেন লাগে। তো যাই হোক, সেই জন্যই এই প্ল্যান করেছি যে যেদিন কাজের চাপ বেশি থাকবে সেদিন একটু ভোর ভোর করে ঘুম থেকে উঠে পড়ব, আর যেদিন একটু কাজের চাপ কম থাকবে সেদিন একটু বেলা করে উঠব। তবে আমার কাজের চাপ যে কবে কম থাকে সেটাই আমি বুঝতে পারি না। রোজই তো কাজের চাপ থাকেই, মানে একটা না একটা কাজ আমার এক্সট্রা থাকবেই, আর সেটা করার জন্যই কিন্তু আমাকে ভোর ভোর উঠে পড়তে হবে। আর এই এক্সট্রা কাজগুলো একটু ভোর ভোর উঠে যদি না করি তাহলে কিন্তু আর সংসারের কাজগুলো কমপ্লিট করে গুছিয়ে মানে করে উঠতে পারবো না সময়ের মধ্যে। কারণ কি, সমস্ত কাজ তো একই রকম থাকে, আর যখনই এই এক্সট্রা কাজটা জয়েন্ট হয় তখন সেই টাইমটা আমি পাই না। সেই জন্যই। তো যাই হোক, দেখো আজকে ভোর ভোর উঠে কিন্তু রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। যেহেতু আজকে শনিবার, সেহেতু কিন্তু রান্নাঘরটা আমি ক্লিন করে নেব সুন্দর করে। সমস্ত জায়গায় মুছবো, সমস্ত কিছু মানে ধুতে হবে, মাজতে হবে। কেন কি, আজকে শনিবার, আর শনিবারে আমরা নিরামিষ খাই, সেই জন্যই। তো সেই কারণে শনিবারটা কিন্তু আমার একটু কাজের চাপ বেশিই থাকে। শনিবারে সমস্ত কিছু ধোয়া মোছা করতে হয়, সেই জন্য। গ্যাসটা কিন্তু কালকে মোটামুটি মোছাই ছিল, তো আজকে একটু সুন্দর করে স্কচব্রাইট দিয়ে ভালো করে মুছে নিলাম। আর এখন এই দিকের এই টেবিলটাকেও সুন্দর করে মুছে নিলাম। আর পাশে যে ড্রামটা, চালের ড্রামটা রয়েছে, এটাওতে না ভালোই নোংরা পড়ে। তো যখনই দেখি একটু নোংরা নোংরা পড়েছে তখনই কিন্তু এটাকে আমি মুছে ফেলি। তবে রোজ আর চোখ পড়ে না, যখনই আমার চোখ পড়ে তখনই কিন্তু এটাকে সুন্দর করে মুছে রাখার চেষ্টা করি। যেহেতু এটা মানে রান্নাঘরে একদম সামনেই রয়েছে, দেখতে কিন্তু বেশি একটা ভালো লাগে না যদি নোংরা পড়ে থাকে আর কি। সেই জন্য এই যে যখনই চোখ পড়ে তখনই কিন্তু সুন্দর করে আমি ড্রামটা মুছে ফেলি। আর এদিকে ইন্ডাকশানটাও সুন্দর করে মুছে নেব, কেন কি এটাতেও তো আমাকে রান্না করতে হবে। একটু পরেই তো ভাত বসাবো, সেই কারণে ইন্ডাকশানটাও একসঙ্গে মুছে ফেললাম। পায়েল দিভাই কমেন্ট করেছো, বলেছো যে বুনু রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, এবারে যেতে পারলাম না তোমার বাড়িতে, মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। জানি তোমারও খুব রাগ করে, তুমিও খুব রাগ করেছো। তবে রাগ করো না বুনু, পরের বার অবশ্যই তোমার বাড়িতে যাব। থ্যাংক ইউ দি ভাই। হ্যাঁ, এটা সত্যি কথা। রাগ করিনি তোমার ওপরে, রাগ করে কি রাগ করতে পারি বলো তো? তবে আমারও মনটা খারাপ হয়ে গেছে, তুমি আসতে পারলে না। তুমি প্রথম থেকে বলেছিলে যে এবারে তুমি আমার বাড়িতে আসবে, কিন্তু তুমি আসলে না। তো যাই হোক, তুমি নেক্সট টাইম এলে কিন্তু আমার বাড়িতে অবশ্যই আসবে। তোমাকে আমি রান্না করে খাওয়াবো, কেন কি আমার রান্নার প্রশংসা তুমি কিন্তু খুব করো। আর আমার রান্না বান্নাও তোমার খুব ভালো লাগে, তাই ইচ্ছা ছিল যে তোমাকে কিছু রান্না করে খাওয়াবো। হয়তো কিছু তোমাদের মতন অত হাই ফাই কিছু রান্না করে খাওয়াতে পারবো না, তবে আমার যেটুকু সামর্থ্য সেটুকু অনুযায়ী তোমাকে কিন্তু আমার রান্না করে খাওয়ানোর ইচ্ছা আছে দিভাই। তো যাই হোক, পরে এক সময় সময় করে অবশ্যই আসবে, আর আমাকে ওইভাবে ছোট বোনের মতন ভালোবেসে যাবে। এটাই কিন্তু তোমার থেকে মানে আমার একমাত্র চাওয়া, আর কিচ্ছুই নয়। তো দেখো, আমি কিন্তু ঘরের সমস্ত কিছু, রান্নাঘরের সমস্ত কিছু গুছিয়ে ঘরটার ঝাড় দিয়ে ঘরটাও কিন্তু সুন্দর করে মুছে নিলাম একবারে। যেহেতু শনিবার, ঘরটা তো মুছতেই হবে। তো বেলা আর করলাম না, ভাবলাম যে এখনই মুছে নিই। আর এই যে ঘর মোছার মাঝখানে দেখছি দুটো শালিক আমাদের উঠোন দিয়ে এই যে ঘোরাঘুরি করছে, তো ওদেরকে একটু খাবার দিয়ে দিলাম। এই শালিক দুটোকে কিন্তু আমরা রোজই খাবার দিই, না হয় দোকানের সামনে দিই, না হয় উঠোনে দিই। তো আজকে যেহেতু উঠোনে এসেছে সেই জন্য আমি উঠোনে একটু নিমকি দিয়ে দিলাম। তবে ওরা আর খেতে পারলো না, দেখেছো কুকুরটা চলে এসেছে, কুকুরটার ভয়ে ওরা আবার পালিয়ে গেল, আর কুকুরটা খাবারটা খেয়ে নিল। তো যাই হোক, আবার এলে ওদেরকে আবার খাবার দিয়ে দেবো। এরকমই করে যেন কুকুরগুলো পাখিগুলোকে খাবার দিলে না, ওরা এসে ওদেরকে তাড়িয়ে দিয়ে ওদের খাবারটা খেয়ে নেয়। ওই যে বলে না, এই পৃথিবীতে জোর যার মুল্লুক তার, তো সেই রকমই মানে ওর জোর বেশি, তো সেই জন্য ওদেরকে তাড়িয়ে দিয়ে ওদের খাবারটাও খেয়ে নিল।
শুধু যে পশু পাখিদের মধ্যে এরকম হয় তা নয়, মানুষের মধ্যেও কিন্তু এরকম হয়। যারা অনেকটা বড়লোক থাকে তারা কিন্তু গরিবদের এরকমভাবেই শোষণ করে খায়, জানো তো। গরিবদের তারা দেবে কি, তারা আরও গরিবের থেকে নেওয়ার চেষ্টা করে। এটা কেমন বিচার বলো তো? যারা গরিব থাকে তাদের তো আরও দেওয়ার দরকার, তাদের আরও হেল্প করার দরকার, সেটা তো হয় না আমাদের সমাজে। আরও গরিবদের থেকে নেওয়ার চেষ্টা করে বড়লোকরা, তারা আরও বড়লোক হবে, এটাই তাদের মনের বাসনা। তো যাই হোক, এখন আমি কিন্তু ঘরটার মুছে এখন বাসনগুলো মেজে নেব, আর উঠোনটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। আর আজ কালকে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে সেহেতু কিন্তু উঠোনটা একটু কাদা কাদা ছিল, তবে অসুবিধা হয়নি, আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি হালকা হালকা করে, আস্তে আস্তে করে। আর এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। আর আজকে দেখো বাসনের অবস্থা, মানে আমার যে ক ঘন্টা লেগেছে বাসন মাজতে ঠিক নেই, এত পরিমাণে বাসন হয়েছে। ওই যে কালকে তো দাদারা এসেছিলোই, তোমাদেরকে বলেই তো দিয়েছিলাম। আর এখন এই যে বাসন মেজে নিচ্ছি। আর যে অনুষ্ঠান দেখতে দাদারা এসেছিল সেটা কিন্তু হয়নি, জানো, বৃষ্টির কারণে। এত বৃষ্টি হয়েছে যে ওরা প্রোগ্রামের দিন চেঞ্জ করতে বাধ্য হয়েছে। সত্যি কথা, এর মধ্যে অনুষ্ঠান হলেও লোক ভালো করে দেখতে পেত না। যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে না অনেকটাই কাদা হয়ে গেছে। তো সেই কারণে অনুষ্ঠানটা পরে একদিন করার সিদ্ধান্ত নিয়েছে, সেই জন্য আর হয়নি। নূর আফসানা নামে একটা বুনু আমাকে কমেন্ট করেছো, তুমি বলেছো আমি পৃথ্বীমণ্ডলকে চিনি কিনা বা আমাদের আশেপাশে বাড়ি কিনা। পৃথ্বীমণ্ডলকে আমি শুধুমাত্র ইউটিউবের থ্রুতেই চিনি, দেখেছি। তবে ওনার বাড়ি আমিও জানি বগুড়াতে, তবে বগুড়ার কোথায় বা কি আমি সেরকম কিছুই জানি না গো। তবে এটা সত্যি কথা, ওনার বাড়িও বগুড়াতে, হয়তো আমার আশেপাশের কোনো একটা গ্রামে হবে, কিন্তু আমি ঠিক জানি না। যেহেতু আমি বগুড়ার এখানকার বউ, সেহেতু আমি অতটা ভালো করে চিনি না। তো এমনি ওনাকে ইউটিউবের থ্রুতেই আমি চিনি বুনু, এইটুকুই। সকালের সমস্ত কাজবাজ কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে নিয়েছি, আর এখন এই যে ফুল তুলে নিচ্ছি। তাড়াতাড়ি সমস্ত কেন করছি বলো তো? যেহেতু দাদারা রয়েছে, ওরা উঠলে তো একটা আলাদা একটা ঝামেলা থাকেই, তাই না বলো? ওদেরকে খেতে দেওয়া, চা বানানো, একটা অন্যরকম একটা ঝামেলা থাকে। তো সেই জন্য আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু সেরে এখন স্নান করে পুজোটাও দিয়ে নেব। তো পুজো দিয়ে তারপরে ওদেরকে চাটা করে দেব, তারপরে যাই হোক কিছু একটা খাওয়া দাওয়া করব। আর দেখো সকালের সমস্ত চাটা খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, আর এখন আমি খিচুড়ি বসাচ্ছি। তো দেখো খিচুড়ির এই যে চালটা ডালটা, এটা কিন্তু কড়াইতে করে সমস্ত সবজি দিয়ে আমি আগে ভাজা ভাজা করে নিয়েছি, তেল দিয়ে মশলা দিয়ে। তারপরে এটা জলের মধ্যে এরকম দিয়ে দিচ্ছি, একবারে খিচুড়িটা রান্না করে নেব। তো এইভাবেই আজকে শর্টকাটে কিন্তু খিচুড়িটা রান্না করে নিলাম, সমস্ত সবজি কিছু দিয়ে। এই যে চালটা ভাজা করে এই যে এর মধ্যে দিয়ে দিলাম, এবার এটাকে ঢাকা দিয়ে দেব, তারপরে কিন্তু এটা ফুটে গেলেই আমার খিচুড়ি রান্না হয়ে যাবে। তো এইভাবেই আজকে শর্টকাটে সকালের খাবারটা তৈরি করে ফেললাম। আর এই দেখো আমার খিচুড়িটা কিন্তু রান্নাও হয়ে গেছে, খুব একটা খারাপ হয়নি। তবে ওই যে দেখছো একটা কাঁচা লঙ্কার মধ্যে দেওয়া হয়েছে, এমনিতে ঝাল কম দিয়েছি তো, যেহেতু দুই মাম্মাম খাবে সেই জন্য বৌদি আবার ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, বলছে এটা ভেঙে খাবে, তাই ওরকম কাঁচা লঙ্কাটা ওর উপরে দেখা যাচ্ছে। তবে ঝাল খুবই সামান্য দিয়েছি, না হলে বাচ্চারা খেতে পারবে না সেই জন্য। তবে খিচুড়িটা কেমন হয়েছে বলো? টেস্ট কিন্তু খুব খারাপ হয়নি, ভালোই হয়েছিল মোটামুটি, একদম মশলা কম দিয়ে রান্না করেছি তো, খারাপ একদমই হয়নি। সকালে খাওয়া দাওয়ার পরে এখন বসেছি দুই মাম্মামকে নেল পালিশ পরাতে, কেন কি এখন একটু কাজের চাপ কম আছে, সকালে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুপুরে রান্নাবান্না করব এটাই। তো দুই মাম্মামকে এখন আমি একটু নেল পালিশ পরাচ্ছি। আমি নেল পালিশ পরেছিলাম সকালবেলা, তো সেটাই ওরা ঘুম থেকে উঠে আমার হাতে দেখেছে, এখন ওদেরকেও পরিয়ে দিতে হবে, তাই বসে পড়েছি দুই মাম্মামকে একটু নেল পালিশ পরিয়ে দিতে। একটা বুনু কমেন্ট করেছে, বলেছে আজকের প্রথম লাইক আর কমেন্টটা আমি করেছি দিদিভাই। আমি বাংলাদেশ থেকে সাদিয়া বলছি, তুমি কি আমাকে মনে রেখেছো? মনে রেখেছি, কেন রাখবো না বুনু? এই যে তুমি অনেক দিন পর আমাকে কমেন্ট করলে, আরও বেশি করে মনে পড়ে গেল জানো। ওই জন্যই তো বলি তোমরা মাঝে মাঝে আমাকে একটা কমেন্টস করবে, তাহলে একটু বুঝতে পারবো যে তুমি আমার ভিডিও দেখছো। আমি জানি হয়তো তুমি আমার ভিডিও দেখতে, তবে কমেন্ট করতে না। তবে খুব ভালো লাগলো যে তুমি এই যে কমেন্টটা করেছো। সত্যি বুনু, এভাবে পাশে থেকো আর এভাবে আমার ভিডিওগুলো দেখো। আর এখন আমি দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর এর আগে কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম, বললাম না, যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠেছি, আমার না শরীর আর নিচ্ছিল না জানো তো, তাই একটুখানি চোখ বুজেছিলাম, না হলে আর পারতামই না রান্নাবান্না করতে। তো এই যে এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি, তবে কিন্তু বৌদি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, আর বলছিল যে আমি রান্নাটা করি, আমি বললাম না না আমি করছি। তবে আজকে রান্নার চাপ তেমন কিছুই নেই, যেহেতু শনিবার, সেহেতু কী আর রান্না করবো বলো তো। আর সকালে যেহেতু খিচুড়ি খেলাম, ডাল এখন আর ভালো লাগছে না, তাই ভাবলাম একটু নিরামিষ সয়াবিন রান্না করে ফেলি।
তবে হাজব্যান্ড পনির আনতে চেয়েছিল, বলেছিল একটু পনির নিয়ে আসি, সেটাই রান্না করো। তবে দাদা বলল কি না, এখন পনির আনতে হবে না, তোর অনেকটা ঝামেলা হয়ে যাবে, পনির রান্না করা অনেকটা ঝামেলা আছে, তুই সিম্পলি সোয়াবিনই রান্না করে ফেল, অসুবিধা নেই। তো তার জন্য দেখো এদিকে সোয়াবিন বসিয়ে দিয়েছি আর ওইদিকে লাল শাক ভাজা করছি। লাল শাক ভাজা খাওয়া কিন্তু অনেক ভালো, সেই জন্য প্রতিদিন আমরা কিন্তু খাবারে একটা শাক রাখার চেষ্টা করি। তবে কোনো দিন আবার কিন্তু মিস হয়ে যায়। তো চেষ্টা করি একটা শাক রাখার খাবারের মধ্যে। রোজ শাক সবজি খাওয়া কিন্তু অনেক ভালো শরীরের পক্ষে আমাদের। তো যাই হোক, সকালে এই শাকটা রাখা হয়েছে, বাড়ির থেকেই রেখেছি জানো, বাড়ির সামনে দিয়ে ওই কাকাটা শাক নিয়ে যায় বাজারে বিক্রি করতে, আমরা ওখান থেকেই কিন্তু শাকটা রেখে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমার রান্নাবান্না হয়েও গিয়েছে, এই যে সোয়াবিনের তরকারিটা নামিয়ে নিলাম, আর এইদিকে কিন্তু আমার শাকও রান্না হয়ে গেছে জানো তো। আমার দুষ্টু বুনু তুমি কমেন্ট করেছো, সোনাদি ভাই আর সোনা মাম্মাম, আমরা সবাই চাই তুমি ক্যামেরার সামনে এসে কথা বলো, তাহলে আমাদের খুব ভালো লাগবে। দেখি কতদূর কি করতে পারি, তবে চেষ্টা করব বুনু তোমাদের এই রিকোয়েস্ট রাখার জন্য। মাসুমা দিভাই কমেন্ট করেছো, বলেছো বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি বুনু, আমি তোমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, তোমার ভিডিও যত দেখছি ততই ভালো লাগছে, তুমি অনেক গোছানো আর পরিপাটি একটা মানুষ। থ্যাংক ইউ দিভাই, অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো দিভাই। সোয়াবিন আর শাক ভাজার পরে এবার রান্না হচ্ছে আমের চাটনি। তবে এটা কিন্তু আমি রান্না করছি না, দাদা রান্না করছে। কেন কি মামামের খিদে পেয়ে গেছিলো, তাই আমি আবার খাওয়াতে গেলাম। তখন দাদা বলল ঠিক আছে, যে চাটনিটা আমি রান্না করে ফেলি। তো দাদা কিন্তু রান্না বান্না খুব ভালো করতে পারে, ও কিন্তু আমাদের বাড়ি যখন আসে তখন মাংস টাংস এগুলো কিন্তু দাদাই রান্না করে বেশিরভাগ। তবে দাদার শরীরটাও একটু খারাপ করেছে, তো আজকে আমি বলিও নি দি রান্না কর, তো ও বললো যে চাটনিটা আমি একটু রান্না করে দিই। তো চাটনিটা দাদা রান্না করছে, ওইদিকে কিন্তু আমি মাম্মামকে খাইয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে সবাই আমরা একটু শুয়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, আমিও একটু শুয়েছিলাম, সবাই মিলে একটু গল্প করছিলাম। তারপরে যখন একটু সন্ধ্যা লাগবে আর কি, লাগার আগে মুহূর্ত আমি উঠে পড়েছি। উঠে যে মাথাটা একটু আঁচড়ে নিলাম, আঠাটা অনেকটা এলোমেলো হয়েছিল, তারপরে ঘর ঝাড় দিয়ে নিলাম, ঘরটার ঝাড় দিয়ে এখন বসে পড়েছি এই যে সন্ধ্যা দিতে, এখন সন্ধ্যাটা দিয়ে নেব। আর দীপা কমেন্ট করেছো, তুমি বলেছো খুব সুন্দর। দীপা তুমি কিন্তু আমাকে অনেক দিন পর কমেন্ট করলে, আর তবুও একটা ছোট্ট একটা কমেন্টস। তো যাই হোক, তুমি আমার সব ভিডিও দেখো কিনা জানি না, তবে খুব ভালো লাগলো যে তুমি আমাকে কমেন্ট করেছো। রিনা খাতুন বুনু তুমি কমেন্ট করেছো, দি ভাই তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি সামনে এসে ভিডিও করলে আমি খুব খুশি হব। থ্যাংক ইউ বুনু, চেষ্টা করব সামনে এসে ভিডিও করার, তোমাদের সঙ্গে কথা বলার। পাপাই লাইফস্টাইল থেকে একজন কমেন্ট করেছো, জানি না তুমি দিদি না বুনু, তো যাই হোক তুমি বলেছো খুব সুন্দর লাগলো আজকের ভিডিওটা। তুমি তোমার নামটা আমাকে নিতে বলেছো, তো তোমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা। এই তো তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। খুব ভালো থেকো আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো আমি যেন ক্যামেরার সামনে এসে কথা বলি, তো আমি চেষ্টা করবো গো ক্যামেরার সামনে এসে কথা বলার। তবে কবে বলতে পারবো সেটা আমি কিন্তু তোমাদের বলতে পারছি না। দেখি আস্তে আস্তে করে চেষ্টা করব সামনে এসে কথা বলার। তবে ক্যামেরার সামনে এসে যে আমি কী বলবো সেটাই খুঁজে পাই না। এইসব ভাবতে ভাবতেই আর তোমাদের সঙ্গে ক্যামেরার সামনে এসে কথা বলা আমার হয়ে ওঠে না। তবে দেখি কি করা যায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আমরা ভালো আছি, তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।